হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলছেন মির্জা ফখরুল। এদিকে মসজিদে রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু। জানাবো অনুশোচনাহীন আওয়ামী লীগ, গোপালগঞ্জের ঘটনাকে নতুন কৌশলের অংশ। এবং সর্বশেষ জানাবো জিয়াউর রহমান ছবি অবমাননা, কুমিল্লায় সুশীল সমাজের মানববন্ধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১.৫ যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসন মানবতার জন্য কলঙ্ক। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাড়াও গত ১.৫ দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না। বিএনপি মহাসচিব বলেন, মতভেদ থাকলেও বিএনপি সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়তে চায়। শহীদদের জন্য কিছু না করতে পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। এদিকে মসজিদে রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু। কুড়িগ্রামের উলিপুরে মসজিদে রেলিং ভেঙে আব্দুল মমিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন ওই এলাকায় মৃত রহিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজুখানায় যান। অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের উপরে রেলিং ভেঙে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এই মসজিদে নামাজ পড়তেন। শনিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় অজু করে মসজিদে প্রবেশের সময় মাথার উপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ দেয়নি। এটা একটা নিছক দুর্ঘটনা। অনুশোচনাহীন আওয়ামী লীগ, গোপালগঞ্জের ঘটনা কি নতুন কৌশলের অংশ? গোপালগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটি ফাঁদ হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে বিভিন্ন মহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের প্রস্তুতি দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার কেউ কেউ বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দল আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং এই উদ্দেশ্যেই তারা ফাঁদ পেতেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে পেছানোর একটি নীল নকশা হিসেবে দেখছেন। তাদের মতে, গোপালগঞ্জের ঘটনা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ এবং এখানে পতিত ফ্যাসিস্টের দোসরদের কারসাজি পরিষ্কার। হামলার প্লট তৈরি। গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক প্রচারণা শুরু হয়। এ সময় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলা হতে পারে এমন প্রচারণা রীতিমতো আগুনে ঘি ঢালে। অপতথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জের ধরে তলে তলে এনসিপি নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়। দুর্বৃত্তরা রাতারাতি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওঠে। অথচ এর বিপরীত সরকারে প্রস্তুতি ছিল দুর্বল। আইন শৃঙ্খলা বাহিনীকেও তেমন সক্রিয়ভাবে মাঠে দেখা যায়নি। ঘটনার পর খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই গোয়েন্দা তত্ত্বের ঘাটতির কথা স্বীকার করে নেন। তার দাবি, প্রত্যন্ত গ্রাম থেকে শত শত লোক শহরে জড়ো করা হয়, তারা সরাসরি হামলায় অংশ নেয়। সংশ্লিষ্টরা বলছেন, গত বছর ঠিক এই সময়ে ছাত্র জনতার উপর নৃশংস কায়দায় দমন অভিযান চালায় পতিত আওয়ামী লীগ সরকার। কিন্তু চলতি জুলাইয়ে চিত্র ভিন্ন। এই মুহূর্তে সেই বর্বরতা প্রচারের বদলে মূল ধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চর্চা হচ্ছে গোপালগঞ্জের সংঘর্ষ। এই ঘটনায় হতাহতের ভিকটিম সাজিয়ে ফায়দা হাসিলের তৎপরতাও দেখা যাচ্ছে। এমনকি জুলাই নৃশংসতায় অনেক ভিডিও গোপালগঞ্জ সংঘর্ষ দমনের ভিডিও বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানে চালানো পৈশাচিক বর্বরতা আড়াল করতেই পতিত স্বৈরাচার নতুন কৌশলে মাঠে নেমেছে। অনলাইন প্ল্যাটফর্মে ক্রমেই সোচ্চার হয়ে উঠেছে পলাতক ফ্যাসিস্টরা দোসররা। এমনকি আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী এমপিরাও সম্প্রতি গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তাদের কেউ কেউ ঘটনায় মন গড়া ব্যাখ্যা দিয়ে এক ধরনের সহানুভূতি পেতে চাইছেন। অনুশোচনা নেই। জুলাই গণহত্যা নিয়ে পতিত স্বৈরাচারের এখনো পর্যন্ত কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। এমনকি জুলাই অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বলতেও দ্বিধা করছে না তারা। ভারতে পলাতক অবস্থায় শেখ হাসিনা একাধিকবার বলেছেন, এটি কোনো অভ্যুত্থান নয়, তাকে ক্ষমতা থেকে উৎখাতে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। তবে শুধু হাসিনা একা নন, তার দলের পলাতক অনেক নেতাও কথা বলছেন একই
একই সুরে। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বলেন, জুলাই গণহত্যা নিয়ে এখনও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়েছে। প্রশাসনে তাদের লোকজন এখনো বসে আছে। সরকার তাদের গায়ে হাত দিচ্ছে না। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি তো অনুমোদন নিয়েই গিয়েছে, স্থানীয় প্রশাসন তো বলেনি আপনারা আসবেন না। আর আওয়ামী লীগ যদি কোনো ফাঁদ পেতে থাকে তাহলে তো এনসিপি এর জন্য দায়ী নয়, দোষ প্রশাসনের। এদিকে গোপালগঞ্জের সংঘর্ষের পরপরই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্ভূত ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার এক গভীর নীলনকশা। তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে কর্মসূচি নির্ধারণের আহ্বান জানান। এছাড়া সংঘর্ষ বিস্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততাকেও দায়ী করে বক্তব্য দেন বিএনপির এক শীর্ষ নেতা। তবে ঘটনার পর দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, তার দল কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতেও তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এর দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। এছাড়া দলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাংবাদিকদের বলেন, এই ঘটনায় এনসিপি ভিকটিম, এখন উল্টো তাদের উপর চাপিয়ে ভিকটিম ব্লেমিং করা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই প্রশ্ন তুলেছেন, পদযাত্রার মধ্যে হঠাৎ কেন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করা হলো। এ বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপির মুখপাত্র আরিফুল ইসলাম আদিব বলেন, ১ জুলাই দেশ জুড়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণার পর জনতার ব্যাপক সাড়া পাওয়া যায়, কিন্তু গোপালগঞ্জ যাত্রার আগে আমরা নানা ধরনের হুমকি পাচ্ছিলাম। এ কারণে কর্মসূচিতে একটি বাড়তি মনোযোগ দিতেই মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হয়। তবে প্রাণনাশের হুমকির মধ্যে এনসিপি পিছু হটেনি। গোপালগঞ্জে সফলভাবে কর্মসূচি পালন করা হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক নেতাদের কেউ আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তারা বলছেন, এই ঘটনায় ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তাদের কেউ নেপথ্যে কুশীলব হিসেবে ভূমিকা রেখেছেন। টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, হামলা প্রতিহতের চেষ্টা না করে বরং পুলিশ সদস্যদের কেউ কেউ পেছনের দরজা বেছে নেন। তাদের একটি বড় অংশ ছিলেন দর্শকের সারিতে। সেখানকার পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, আমি এটা আগেই বলেছি, পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা ছিল। তবে এজন্য পরিস্থিতি দায়ী, কারণ জুলাই অভ্যুত্থানের পর তো পুলিশ পালিয়ে গিয়েছিল। এখনও তারা সাহস খুঁজে পায়নি, ফলে পুলিশ এখন আর সেভাবে সক্রিয় হয় না। অবশ্য পুলিশের দাবি, হামলা ঠেকাতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়। ঘটনার সময় পর্যাপ্ত টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শুধু শহরের 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে গোয়েন্দা তথ্য অপর্যাপ্ত ছিল। দুর্বৃত্তদের চোরাগোপ্তা হামলায় সাময়িকভাবে পুলিশ কিছুটা বিভ্রান্ত হয়, তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেছে। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় এনসিপি নেতাকর্মীদের অক্ষত অবস্থায় সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ঘটনার পর থেকে তিনি নিজে গোপালগঞ্জে অবস্থান করে ঘটনা চুলচেরা বিশ্লেষণ করছেন। ইতোমধ্যে তিনি সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী ঘটনার দায়-দায়িত্ব নিরূপণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।